হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের একটি নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি। আমি তোমাদের আশিস স্যার। তোমাদের যারা 6 সেমিস্টারে পড়ছো, মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যারা 6 সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ডিএসসি পার্টের, আমার পিছনের থাম্বনেইল দেখে বুঝতে পারছো, পিছনের পার্টে তোমাদের রয়েছে 6 সেমিস্টারের জন্য ডিএসসি A3 অর্থাৎ তোমাদের পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। এই পেপারে 2025 সালে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে তার একটি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছে। একটি কথা বলে দিই একদম শুরুতেই, তোমাদের এই যে সাজেশানগুলো আমি বলবো, সমস্ত সাজেশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ন্যূনতম মূল্যের পরিপ্রেক্ষিতে পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে। তো দেখতে থাকো তোমাদের জন্য কি কি সাজেশান রাখা হয়েছে। তোমাদের জন্য ডিএসসি A3 পেপার, যেটা পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ একটি পেপার। এই পেপারের প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে ডিএসসি A3 মডিউল 1 থেকে পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে, মূলত নীতিচক্রের অর্থ ব্যাখ্যা করো। নীতিচক্র বলতে মূলত কি বোঝায়, এটি তোমাদের 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। 10 নম্বরে যে প্রশ্ন পড়ে থাকে, নীতিচক্রের গুরুত্ব ব্যাখ্যা করো, এক্সপ্লেইন দ্য মিনিং অফ পলিসি সাইকেল। আমি কিন্তু তোমাদের বাংলা মিডিয়ামের পাশাপাশি আমি কিন্তু ইংরাজি মাধ্যমের স্টুডেন্টদের জন্য কিন্তু সাজেশনটাকে তৈরি করি। দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে যথাযথ উদাহরণ সহযোগে জননীতির প্রকারভেদ আলোচনা করো। জননীতি কয় প্রকার এবং কি কি তোমরা জানো? জননীতির যে বিভিন্ন প্রকারভেদ আছে তাকে যথাযথ উদাহরণ দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, প্রশ্নগুলোকে তোমাদের তৈরি করতে হবে, উত্তরগুলোকে তৈরি করতে হবে কিন্তু প্রশ্নপত্র অনুযায়ী, তাহলেই কিন্তু ভালো নাম্বারটাকে উঠবে। অনেকে কি করে, অনেক শিক্ষক আছে প্রতি বছর একই নোটসপত্র তোমাদেরকে দিয়ে দেয় এবং সেখান থেকে তোমাদের কিন্তু মার্কসগুলো কম ওঠে। অর্থাৎ কিন্তু প্রশ্ন পড়েছে যথাযথ উদাহরণ সহযোগে, এই উদাহরণটাও কিন্তু তোমার লিখতে হবে। আমাদের একাডেমির যে নোটগুলো তোমাদের রয়েছে সেখানে দেখবে উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এর জন্য আমি বলে থাকি নোটগুলো কিন্তু একদম A++, অর্থাৎ নোটগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং গুণমান সম্পন্ন। আমাদের একাডেমির নোটগুলো কিনতে গেলে তোমরা অবশ্যই এই নাম্বারে ফোন করবে, 8620063339, এই নম্বরে সরাসরি তোমরা আমাকে পাবে। ইংলিশটা আমরা একটু দেখে নিই। বলছে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পাবলিক পলিসি উইথ সুইটেবল এক্সাম্পল। এর সাথে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, জননীতি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। জননীতির মূল্যায়নের জন্য বিভিন্ন যে পদ্ধতি আছে, একের পর এক মূল্যায়নের পদ্ধতি এখানে কিন্তু জানতে চেয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে দেখো, ডিসকাস দ্য ভেরিয়াস মেথডস অফ পলিসি এভ্যালুয়েশন। এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের কোনটা 10 কোনটা 15 এখানে বলছি না। তোমাদের যে 1 টাকার একটা ব্যাজ আছে, দেখবে 1 টাকাতে একটা ব্যাজ আমি করাই তোমাদের জন্য। সেই 1 টাকার ব্যাজে তোমরা জয়েন করে যাবে। ওখানে কিন্তু অনেক নোটসপত্র লেখানো হয় এবং তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আমি লেখানোর কাজ শুরু করেছি, সেটাও তোমরা ওখান থেকে একেবারে ফ্রিতে পেয়ে যাবে। মাত্র 1 টাকার ব্যাজ, তোমরা 1 টাকা দিয়ে ওই ব্যাজে জয়েন করতে পারবে। কি বলছে, জননীতি বিশ্লেষণ ও রাজনীতি অবিচ্ছেদ্য। এই বিবৃতিটি ব্যাখ্যা করতে বলছে, এই বিবৃতিটি ব্যাখ্যা করো। এটাও কিন্তু 10 নম্বরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। মডিউল 1-এ 5 নম্বর কি প্রশ্ন রয়েছে? মডিউল 1-এ 5 নম্বর প্রশ্ন রয়েছে, জননীতির পরিসরে গণমাধ্যম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। অর্থাৎ বলছে ডিসকাস হাউ মাস মিডিয়া প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য পাবলিক পলিসি বা পাবলিক পলিসি স্ফেয়ার। পাবলিক পলিসি স্ফেয়ারে গণমাধ্যম কিভাবে কাজ করছে। তোমাদের একটা কথা বলি, পাবলিক পলিসির উপরে কিন্তু আমার ভিডিও আসবে, অন্তত এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভিডিওগুলো চলছে, সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলো কিন্তু দেখে নিতে পারবে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে জননীতি বিশ্লেষণ বলতে কি বোঝায়?
জননীতি বিশ্লেষণ বলতে কি বোঝায়? জননীতি বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। জননীতি বিশ্লেষণের যে একটা প্রক্রিয়া আছে, একটা মেথড আছে, সেই প্রক্রিয়াটা বর্ণনা করতে বলছে। আমরা দেখে নেব, বলছে হোয়াট ইজ পাবলিক পলিসি অ্যানালিসিস, ডিসক্রাইব দ্য প্রসেস অফ পলিসি অ্যানালিসিস। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো। জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ পাবলিক পলিসি ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ নিও লিবারালিজম। এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরের প্রশ্নটা বলছে জননীতি প্রণয়ন কি, বা জননীতি প্রণয়ন বলতে আমরা কি বুঝি? জননীতি প্রণয়নে বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। বিভিন্ন যে কারক রয়েছে জননীতি প্রণয়নে, সেগুলো তোমাদের লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডিউল ওয়ানের একেবারে লাস্ট প্রশ্ন রয়েছে কি, জননীতি পর্যালোচনার ক্ষেত্রে চার্লস লিন্ডব্লুমের প্রদত্ত মডেল এর গুরুত্ব আলোচনা করো। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ইনক্রিমেন্টাল যে মডেল রয়েছে সেই মডেলটি হচ্ছে আমাদের এই লিন্ডব্লুম প্রদত্ত মডেল। ইনক্রিমেন্টাল যে মডেল, সেই মডেলটা কিন্তু জননীতির ক্ষেত্রে এই মডেলটা। এগুলো আমাদের একাডেমি থেকে সব সুন্দর করে তোমাদের লেখানো হয়েছে। তোমরা যদি নোটসগুলো পেতে চাও তাহলে নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339 এই নাম্বারে ফোন করে সমস্ত নোটসপত্র তোমরা কিনতে পারবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের মডিউল 2তে কি কি প্রশ্ন রয়েছে। মডিউল 2 এর প্রথম যে প্রশ্নটি বলছে, দেখো প্রথম প্রশ্নটি বলছে ভারতীয় জননীতির কাঠামো রচনার প্রশ্নে জওহরলাল নেহেরুর মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে অ্যানালাইজ দ্য রোল অফ নেহেরুভিয়ান আইডিওলজি অ্যান্ড ভিশন ইন কনস্ট্রাক্টিং দ্য ইন্ডিয়ান পলিসি ফ্রেমওয়ার্ক। তার পরের প্রশ্ন কি বলছে, নয়া ভারত সাক্ষরতা কর্মসূচির মূল লক্ষ্যগুলি আলোচনা করো। নয়া ভারত যে সাক্ষরতা যে কর্মসূচি, সাক্ষরতা যে অভিযান, এটা মূলত তোমাদের 5-এর জন্য, 10-এর জন্য গুরুত্বপূর্ণ, 15-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে ভারতের গ্রামীণ উন্নয়নে অসরকারি সংগঠনগুলোর ভূমিকা। অসরকারি বলতে যেগুলো বেসরকারি বা যেগুলো বিভিন্ন এনজিও বলা যেতে পারে, হ্যাঁ, এনজিওগুলো যেগুলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যে পার্টগুলো রয়েছে সেগুলো। ভারতের গ্রামীণ উন্নয়নে অসরকারি সংগঠন সমূহের ভূমিকা আলোচনা করো। এখানে বলেছে দেখো অ্যানালাইজ দ্য রোল অফ এনজিওস ইন রুরাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এনজিওগুলোর ভূমিকা কি, এনজিওগুলোর ভূমিকা কতটা, সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলছে ভারতের দারিদ্র্য দূরীকরণ বা দরিদ্র দূরীকরণের ক্ষেত্রে নীতি গুরুত্বপূর্ণ কেন, তা আলোচনা করো। কারণ তোমরা জানো ভারতবর্ষ একটা একদিক থেকে উন্নয়নশীল একটা দেশ, অর্থাৎ এখানে প্রচুর মানুষ গরিব রয়েছে, গরিব সীমার নিচে রয়েছে। আমরা দেখি বিপিএল থেকে বিলো প্রভার্টি যে জায়গাগুলো থেকে আমরা দেখি বিলো প্রভার্টি লেভেল, বা আমরা বিভিন্ন জাতি উপজাতি ক্ষেত্রগুলোতে দেখি আমরা কিন্তু প্রচুর প্রচুর গরিব মানুষ বিভিন্ন জায়গায় রয়েছে। তাই আমাদের এই ভারতবর্ষে এই যে দারিদ্র্য দূরীকরণ, এই পদ্ধতিটা কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বের সাথে আমাদের দেখা দরকার, দারিদ্র্য দূরীকরণটা দরকার কেন প্রথমে? কারণ তাদের উন্নত একটা জীবনযাপন, একটা সামাজিক একটা জীবনযাপন তারা যাতে করতে পারে, তার জন্য কিন্তু আমাদের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি নেওয়া প্রয়োজন। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে দেখো 1991 সাল থেকে গৃহীত ভারতের বিলগ্নীকরণ নীতি আলোচনা করো। ভারতের যে বিলগ্নীকরণ নীতি কি বলছে? ডিসকাস দ্য ডিসইনভেস্টমেন্ট পলিসি অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া সিন্স 1991। বিলগ্নীকরণ নীতি যেটা শুরু হয়েছিল বিশেষ করে উদারীকরণের মধ্য দিয়ে, যে আমরা উদারীকরণ, এলপিজি, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, যেটা আমরা শুরু করে দিয়েছিলাম 1991 সাল থেকে। অর্থাৎ আমরা বলতে পারি এই সময় থেকেই কি নতুন একটা বিষয়
শুরু হয়েছিল, বা আমরা বলতে পারি বিশ্বায়নের যুগ এই সময় থেকে শুরু হয়েছিল। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে নীতি আয়োগের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। নীতি আয়োগের গঠন কার্যাবলী, ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ নীতি আয়োগ। খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই পার্টের একেবারে কিন্তু লাস্ট প্রশ্নে আমি এসে গেছি। লাস্ট প্রশ্নটি কি বলছে? রাষ্ট্রের নীতি প্রণয়ন ক্ষমতার ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো বলছে, এক্সপ্লেন দ্য ইম্প্যাক্ট অফ লিবারালাইজেশন অন দ্য পলিসি মেকিং পাওয়ার অফ দ্য স্টেট। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণের সাথে পড়তে হবে, এবং একেবারে তোমরা জানো পরীক্ষার যখন শেষ প্রান্তে আমরা পৌঁছাই, 1 মাস বাকি থাকে, তখন আমরা কিন্তু লাস্ট মিনিট একটা সাজেশান তৈরি করি। এই সমস্ত পেপারগুলো, এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা ফলো করো, অবশ্যই তার মধ্যে কমন তো আসবেই, কিন্তু লাস্ট মিনিট সাজেশানটা হচ্ছে একেবারে যারা পড়াশোনা করতে পারে না, খুব একটা সময় পায় না, তাদের জন্য, এবং খুব ভালো মার্ক তৈরি করার জন্য কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশানটা বের করে থাকি প্রত্যেক বছর, তোমরা জানো। তো আর দেরি নয়, তোমরা যদি এই সমস্ত প্রশ্নের, এতগুলো প্রশ্ন, সমস্ত প্রশ্নের যদি উত্তর তোমরা চাও, তার জন্য সরাসরি ফোন করতে হবে আমাকে, বা মেসেজ করতে পারো আমাকে 8620063339 এই নম্বরে। আশা করছি সবাই ভালো থাকবে, আর পরের ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করবে। থ্যাংক ইউ।